তবে আমার জন্য খুবই একটা মেমোরেবল দিন ছিল সেই দিনটা। আচ্ছা, জিজ্ঞাসা করেছেন যে আমাদের পরিবারে কে কে আছেন, পাহাড়, সমুদ্র, শান্তিনিকেতন নাকি কলকাতা। তো আপনি সিঙ্গেল, বিয়ে কবে করবেন, কি ধরনের মানুষ পছন্দ। হাই, আমি রিজওয়ানা আক্তার। তো আমি কিছুদিন আগে ফেসবুক, ইনস্টাগ্রাম দুটো জায়গাতেই আমি বলেছিলাম যে আপনারা কিছু প্রশ্ন করুন, আমি তার উত্তর একটা ভিডিওর মাধ্যমে আপলোড করব। আর নতুন একটা জার্নি শুরু করছি, অবশ্যই আপনারা সকলে দেখেছেন সেই পোস্টটি। না দেখে থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি। আমি তো এমনি এডুকেশনাল ভিডিও আপলোড করি, এটা তো আপলোড করতেই থাকবো। অ্যান্ড বাকি যদি কোনো সময় ফাঁকা পাই, ফ্রি টাইমে, তখন কিছু নিজের জীবনের কিছু জার্নি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। বলে দিয়েছি পোস্টের মাধ্যমে, পোস্টে আমি একবার এখানে স্ক্রিনশট দিয়ে দেবো। তো আপনারা অনেক প্রশ্ন করেছেন, প্রায় 180-200 কাছাকাছি প্রশ্ন আমার কাছে চলে এসছে। যে সকল প্রশ্নগুলো খুবই একই রকম ধরনের, সেগুলোকে আগে বলে দিচ্ছি। মানে আমি টপিক ওয়াইজ ভাগ করে দিয়েছি, দেন তারপর আমি প্রশ্নের উত্তরগুলো বলছি। ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনার আপনি এখন কি পড়ছেন। তো আমি বিএসসি ফার্স্ট ইয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গিয়েছে, এবার সেকেন্ড সেমিস্টার আছে সামনে জুলাই করে। এরপর অনেকে জিজ্ঞাসা করেছেন ফিজিক্স কেন। তো প্রথমত ফিজিক্স আমার ভালো লাগে পড়তে, বুঝতে পারি, বুঝতে সুবিধা হয়, আর রিলেট করতে পারি। প্রকৃতির যে সকল ঘটনাগুলো রয়েছে সেগুলোই তো ফিজিক্স, তাই না? ফিজিক্সে সেগুলো আছে। তো প্রকৃতির সঙ্গে কানেকশনটা আমি বুঝতে পারি, মানে ফিল করতে পারি, ভালো লাগে, তাই ফিজিক্স নিয়ে এগোচ্ছি। অনেকে নিট নিয়ে একটা প্রশ্ন আমাকে করেছে, যারা আমাকে জানে যে আমি নিট দিয়েছিলাম, যে হয়নি তো কিভাবে মুভ অন করলে। মুভ অন তো সবকিছুতেই করতে হয়, যা আমাদের জন্য নয় সেগুলো থেকে মুভ অন করে নেওয়াটাই বেটার। তো আমি নিট দিয়ে বুঝে গেছি যে নিট আমার জন্য নয়, আমি ডাক্তার হওয়ার যোগ্য নয়। তো সবাই তো সবকিছুর জন্য যোগ্যতা নিয়ে আসে না, আমার মধ্যে সেই যোগ্যতা নেই, তাই আমি পারিনি। সেটা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ কষ্ট হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলি থেকে বলেছিল যে হ্যাঁ তুই ডাক্তার হবে, ফ্যামিলি থেকেও ডাক্তার নেই। আমার বাপিকেও আমার দাদু ডাক্তার করাতে চেয়েছিলেন। দেন প্রথমে জেঠুকে, তারপর আমার বাপিকে। বাপির বুদ্ধি একটু ভালো ছিল, মানে অনেকটাই ভালো ছিল, আছে এখনো। তারপর আমার জেঠুর ছেলেকে। তো কেউ হয়নি, তারপর আমি চেষ্টা করলাম, আমারও হলো না। এখন আমার জেঠুর মেয়ে, মানে আমার বোন, সে পরীক্ষা দেবে, এখন 12-এ পড়ছে। তো দোয়া করবেন বা আশীর্বাদ করবেন, সে যেন আমাদের ফ্যামিলির প্রথম ডাক্তার হয়ে বেরিয়ে আসতে পারে। তো আমি হয়নি তো কি আছে, অন্য কেউ হবে, যে যোগ্য সে হবে। আচ্ছা, ফিজিক্স তো ভালো লাগে, তাই মুভ অন করতে কোনো অসুবিধা হয়নি। আমার পরিবার, অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের পরিবারে কে কে আছেন। আমাদের পরিবারে আমি আছি, প্রথমে বলে দিলাম, আর আমার শিরো আছে। আমার মা, আমার পাপি, আমার দাদু এবং আমার দিদা। দাদু দিদা কখনো কখনো এই বাড়িতে থাকেন, কখনো কখনো ওই বাড়িতে থাকেন। ওই বাড়ি ইন দ্য সেন্স জেঠু জেঠিমা যে বাড়িতে থাকেন, আসলে সবগুলোই, মানে আমার বাপিরা 2 ভাই 1 বোন, তো বুঝতে পারছেন। তো এই হলো ব্যাপার, কখনো এখানে কখনো ওখানেই বেশি থাকেন দাদু দিদা, আর আমি দেখা করতে যাই পাশেই। আচ্ছা, আপনাদের কে কে আছে ফ্যামিলিতে অবশ্যই কমেন্টে জানাবেন, আমিও জানতে খুব উৎসুক। ঠিক বললাম বাংলাটা, জানি না। ইউটিউব জার্নি সম্পর্কে অনেকে কমেন্ট করেছেন যে কিভাবে শুরু হয়েছে। প্রথমত আমি এমন একজন মানুষ যে হুট করে হঠকারিতায় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো সেই সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে ইউটিউব জার্নি। তার আগে যেদিন আমি ইউটিউব ফার্স্ট ভিডিও শুরু করি, মানে প্রথম ভিডিও রেকর্ড করি, তার আগের দিন রাত্রে আমি ভেবেছিলাম যে আমি পড়াবো। আর আমার মাও সেই একই টাইমে ভেবেছিল। দেন সকালে উঠে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ করবো। আর সকালে উঠেই তারপর যখন দোকান খুলে সকাল 8টার পর আমরা দোকান গেলাম। সেই দোকানে গিয়ে ট্রাইপড কিনলাম আর মাইক। মাইক বলতে ওই যেটা আমি এতদিন ধরে ইউজ করে আসছিলাম, এটাও সেই দোকানেরই, লাকি মোবাইল। তো ওনার কাছ থেকে সমস্ত জিনিসপত্র আমার কেনা, ইউটিউব জার্নি ওখান থেকে শুরু। তো ওই ট্রাইপডটার দাম নিয়েছিল, যেটা এখন আছে এখানে আমার সামনে, 400 থেকে 450 মতো। আর যে মাইকটা আমি ইউজ করতাম, সেটার দাম নিয়েছিল 150 টাকা মাত্র। আর ফোন তো ছিল, এখন আবার নিউ ফোন কিনেছি, আগে রেডমি ছিল। তো ওই ফোন দিয়ে প্রথম আমার যাত্রা শুরু হয়। ভাবিনি এত মানুষ আমাকে এত ভালোবাসবে, এত স্টুডেন্ট আমার পড়ানো বুঝতে পারবে। সবচেয়ে বড় পাওনা তো সেখানেই না। হ্যাঁ, গুরুজনও তো আমাকে আশীর্বাদ করছেন, ভালোবাসছেন, কিন্তু আমার যে মেন মোটিভ পড়াশোনাটাকে সহজ করা, জেনজিদের
জন্য সহজ করা, সেটা আমি অনেকটা হলেও পেরেছি বলে আমার মনে হয়, কারণ অনেকে আমাকে বলে। তো এটা অনেক বড় পাওনা আমার কাছে। টিচিং জার্নি, আচ্ছা, অনেকেই বলেন আপনি এত সহজ করে ফিজিক্স পড়ান কিভাবে। প্রথমত চেষ্টা করেছিলাম সহজ করে বোঝানোর, কারণ আমিও স্টুডেন্ট, আমি জানি স্টুডেন্টরা কোথায় আটকায়, কোথায় বুঝতে অসুবিধা হয় স্টুডেন্টদের। তো আমি যখন নিজে পড়েছিলাম তখন হয়তো এত কিভাবে কেন এই প্রশ্নগুলো মাথায় অতটা আনিনি যখন ছোট ছিলাম। তারপরে যখন আমি পড়াতে শুরু করলাম তখন মাথাতে এলো ছাত্র বা ছাত্রীদের এই জায়গাতে অসুবিধা হতে পারে। তো সেই অনুযায়ী আমি মাথা খাটিয়েও একটু বা বই টই পড়ে এসব করে গল্পটা আমার মাথা থেকে নিজে চলে আসে, যে উদাহরণগুলো আমি দিই যার জন্য স্টুডেন্টদের মনে এত জায়গা করে নিতে পেরেছি। তো সেগুলো অটোমেটিকলি চলে এসছে ওপরওয়ালা দেওয়া। তো চেষ্টা করি সহজ করে তোলার, কতটা পেরেছি অনেকটাই, কয়েক পার্সেন্টেজ পেরেছি, তবে ফুল এখনো চেষ্টা চলছে আরো এগিয়ে যাওয়ার। দোয়া করবে, আশীর্বাদ করবে। ফিউচার প্ল্যান, অনেকে জানতে চেয়েছে যে এমএসসি করবেন, পিএইচডি করবেন। তো প্রথমত বিএসসিটা কমপ্লিট করে এখন 4 বছরের জার্নি, তারপর এমএসসি আছে, তারপরে পিএইচডি আছে। ইচ্ছা তো অবশ্যই আছে হায়ার স্টাডিজ করা। তো এটা কমপ্লিট করি, ইনশাল্লাহ অবশ্যই করব। আর জার্নি তো অবশ্যই শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। হবি অ্যান্ড পার্সোনাল লাইফ, আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেছে পড়াশোনার বাইরে কি করতে ভালোবাসেন। তো আমি পড়াশোনার বাইরে হিসেব মতো ঘুমাতে ভালোবাসি। কিন্তু কখনো কখনো আমার হবির কোনো কনসিস্টেন্সি নেই। কখনো কখনো মনে হয় স্কেচ করি, ছবি আঁকি, ছবি আঁকার চেষ্টা করি, প্রো লেভেলের আর্টিস্ট হবো, এরকম মাঝে মাঝে চিন্তা ভাবনা আসে। তারপর মাঝে মাঝে ভাবি যে কিরকম ধরনের মানুষ হয়। একদিন স্কেচ করলাম, তারপর আর স্কেচের প্রতি কোনো ভালো লাগা বা ভালোবাসা নেই। তারপরে আরেকদিন মনে হলো যে গিটার শিখবো। দেন তারপরে ভাবলাম ঠিক আছে, গিটার দেখতে আরম্ভ করলাম যে কি গিটার কিনলে ভালো হয়, কোথায় শিখলে ভালো হয়, এইসব হেনা তেনা। দুদিনের পর আর ভালো লাগছে না, পরে কি হবে। আর এমনিতে আমার সময় খুবই কম। আর এমনিতে জার্নালিং শুরু করেছিলাম আমি, যে প্রত্যেক দিনের সকালে উঠে আমি এই করব, মেডিটেশন করব। তো হবি প্রচুর আছে, কিন্তু সেগুলো কনসিস্টেন্সি আমার দ্বারা মেনটেন করা হয় না, কারণ আমি খুবই ল্যাদখোর এবং খুবই কুড়ে মানুষ। হ্যাঁ, আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে একা একা বেরিয়ে যাওয়া ইন দ্য সেন্স, যখনই আমার মন খারাপ হয় বা ভালো লাগে না কোনো কিছু করতে, তখন আমি একা একা বেরিয়ে পড়ি বাইরে, যে একটু বাইরের পরিবেশটাকে অনুভব করি। এই হলো আমার হবি। আমি তো আমার আগের বছরের জন্মদিনে, আমার জন্মদিন যেহেতু আগস্টে, সে শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়। আগের বছর জন্মদিনে আমি সোলো ডেটে গিয়েছিলাম। সোলো ডেট কথাটা খুবই মানে সুইট। ইনস্টাগ্রামে দেখে ইনফ্লুয়েন্স হয়েছিলাম। তো সোলো ডেটে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সোনাঝুরি হাটে গিয়েছিলাম। সেখানে একটা অ্যাডভেঞ্চারাস ঘটনাও ঘটেছিল আমার জন্য, কারণ আমি একা প্রথম গিয়েছিলাম। সে ঘটনা পরে শেয়ার করবো যদি আপনারা শুনতে চান। তবে আমার জন্য খুবই একটা মেমোরেবল দিন ছিল সেই দিনটা। আচ্ছা ঠিক আছে, এবার ফেভারিট প্লেস জিজ্ঞেস করেছে একজন, পাহাড়, সমুদ্র, শান্তিনিকেতন নাকি কলকাতা। তো আমি বলবো প্রত্যেকটা জায়গারই নিজস্ব সৌন্দর্য আছে। যেরকম প্রত্যেকটা মানুষের নিজস্ব আলাদা আলাদা ইউনিক সৌন্দর্য আছে, সেরকম প্রত্যেকটা জায়গারই আছে। তবে আমার পার্সোনালি শান্তিনিকেতন জায়গাটা খুব ভালো লাগে, কারণ নীরব একটা শান্ত প্রকৃতির জায়গা, আমার এই ধরনের জায়গা বেশ ভালো লাগে। তো শান্তিনিকেতন ভালো লাগে। আর পাহাড় নাকি সমুদ্র, আমি কোথাও যাইনি এখনো পর্যন্ত, তবে পাহাড় যাওয়ার খুব শখ। পাহাড় আমার খুব ভালো লাগে। এবার আসছে রিলেশনশিপ কিছু কোশ্চেন, যে আপনি সিঙ্গেল, বিয়ে কবে করবেন, কি ধরনের মানুষ পছন্দ, এই ধরনের প্রশ্ন অনেকে করেছেন। ম্যাক্সিমাম এই ধরনের প্রশ্নই রয়েছে। আচ্ছা, আপনি কি সিঙ্গেল, এই প্রশ্নের উত্তর একটা বলবো, যে আমার রিলেশনশিপ স্ট্যাটাস এখন ফিজিক্সের সাথে, ফিজিক্স শেখা, ফিজিক্স শেখানো, এটার সঙ্গে আমার এখন রিলেশনশিপ আছে। সো আই এম নট সিঙ্গেল, আমি সিঙ্গেল নয়। আচ্ছা, বিএফ আছে। তো ওই যে বললাম ফিজিক্সের সঙ্গে স্টেবল রিলেশনশিপ আছে, ছেড়ে যায় না, আর আমিও ছাড়তে পারি না। এবার আসছে বিয়ে কবে করবেন, যেদিন জীবনটাকে ভালোভাবে বুঝতে পারবো সেদিন করবো। কি ধরনের ছেলে পছন্দ, এই প্রশ্নটা অনেকে করেছে, কি ধরনের ছেলে পছন্দ। তো আমার মতে সে দায়িত্বশীল হবে, মেয়েদের সম্মান করবে, মেয়েদের সম্মান করাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলে আমি মনে করি, কারণ বেশিরভাগ ছেলেরাই মেয়েদের সম্মান করতে জানে না, হয়তো উপরে উপর করে, ভেতর থেকে করে না। তো ভেতর থেকে যারা সম্মান করে তাদের জন্য বলছি।
বেশিরভাগ বলে দিলাম বলে অনেকে হয়তো রাগ করবে, কিন্তু তারাই রাগ করবে যারা সম্মান করে না। যারা সম্মান করে তারা কিন্তু রাগ করবে না, বলে দিলাম। তারা খুশি হবে শুনে যে হ্যাঁ, তাদের জন্যই বলছি যারা সম্মান করে। মেয়েদের সম্মান করবে, দায়িত্বশীল হবে, আর এফোর্ট দেবে অবশ্যই সম্পর্কের মধ্যে। যদি সম্পর্কে কেউ আসে, লয়াল হবে, ভালো হবে। আর পার্সোনালি আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান। তো শাহরুখ খানের কিছু সিনেমার ক্যারেক্টারিস্টিক জিনিস আছে, যেমন কাল হো না হোর আমান মাথুরের যে ক্যারেক্টারটা, ওর যে বিষয়বস্তু, সেটা আমার খুবই ভালো লেগেছে। ও যে মানুষটা আমান মাথুর। সেকেন্ডলি ভীর জারার ভীর, যে ওই যে এত বছর অপেক্ষা করেছে, এই আর কি। এই দুটো আপাতত আমার এই দুজনেরই কথা মনে পড়ছে, আমান মাথুর আর ইয়ে। তো এরকম ধরনের মানুষ ভালো হবে, সত্যিকারের মনের দিক থেকে ভালো হবে। এরকম ধরনের আরো অনেক ক্যারেক্টারিস্টিক আছে, তবে ভাইবস ম্যাচ করতে হবে, এটাও একটা ব্যাপার। অনেকে ভালো হয় অথচ ভাইবস ম্যাচ হয় না, তো ভাইবস ম্যাচ করাটাও অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, যাই হোক। আপনি এত সুন্দর কেন? আমি জানি না আমি এত সুন্দর কেন, কথাটা কেন বলেন। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর, দেখার দৃষ্টিভঙ্গি থাকা দরকার, এটা আমি মনে করি। কারণ প্রত্যেকটা মানুষকে উপরওয়ালা সুন্দরভাবে তৈরি করেছেন। কারোর চোখ সুন্দর, তো কারোর নাক, কারোর ঠোঁট, তো কারোর গাল, তো কারোর কান, কারোর চুল। তো এরকম শাহরুখ খানের একটা গানও আছে। দেখ, সব জায়গাতে শাহরুখ খানকে নিয়ে চলে আসছি। আচ্ছা, আপনি এত শান্ত কেন? আমি জানি না, আমি ছোটবেলা থেকে শান্ত প্রকৃতির মানুষ। ক্যামেরার সামনে একটু বেশি কথা বলি, তবে মানুষের সামনে অত কথা বলতে পারি না। সোশ্যাল অ্যাংজাইটি আছে আমার, তবে চেষ্টা করছি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার। কতটা পেরেছে তা জানি না, তবে চেষ্টা করছি, চেষ্টা চলছে। সিঙ্গেল না টেকেন? এই মুহূর্তে আমি টেকেন, প্রথমে বলে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্ন আছে। প্রশ্ন করেছে, জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? ছোট থেকে আজ পর্যন্ত জীবন অনেক কঠিন সময় এসেছে। তো অতগুলো কঠিন সময় তো এখানে বলাটা সম্ভব নয়। তবে আমার একটা ভালো গুণ বা দিক আমি জানি না, উপরওয়ালা আমাকে দিয়েছে, যে কঠিন সময়গুলোর যে মেমোরি, সেগুলো আমার মনের মধ্যে অতটা নেই, ফিকে হয়ে এসছে। বেশি থাকে না আমার কঠিন সময়, বা যদি খুবই আনন্দের মুহূর্তও হয়, তো বেশি আমার মেমোরিজ আমার মাথার মধ্যে অতটা থাকে না, চলে যায়। এই ইনস্টাগ্রামে আমি একটা রিলস দেখছিলাম, জানি না কতটা সত্য যাচাই করা, সত্য যাচাই করিনি আমি। যে যখন খুব মানুষ খুব কষ্ট পায়, তখন উপরওয়ালা তার জীবন থেকে মানে কোনো কঠিন মুহূর্ত বা কোনো কিছু মুছে দেয়, মানে রাখে না, ডিলিট করে দেয়, যাতে সে ভালোভাবে বাঁচতে পারে। তো হতেও পারে সেরকম কিছু একটা ব্যাপার। যাই হোক, এরপরে আসছে আমার স্বপ্ন কি। আমার স্বপ্ন যদি বলি, প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা, লোভ, স্বার্থপরতা, হিংস্রতা, এই সমস্ত গুণাবলী তো থাকে। সেগুলো না থাকলে সে প্রাণী নয়, কারণ প্রাণী আমরা। তো আমার মধ্যেও আছে। তো হয়তো 50 বা 60% আছে, বা তার থেকে একটু কম আছে। তো আমি সেটাকে কমিয়ে 10% বা 5% আনতে চাই। এই সমস্ত জিনিসগুলোকে আমি ত্যাগ করতে চাই। সেই পথে এগোচ্ছি, কতটা পারবো জানি না, তবে আস্তে আস্তে চেষ্টা করব। আর এটা হলো স্বপ্ন। আর একজন এমন একটা মানুষ হব, যাকে সব মানুষ নির্দ্বিধায় কথা বলতে পারে। মানে এমনটা নয় যে ও আমার সাথে কথা বলবে কিনা, ও অহংকারী কিনা, ও মুখ দেখাবে কিনা, আমি কথা বলতে যেতে পারছি না, এরকম যেন কোনো মানুষ না ভাবতে পারে। নির্দ্বিধায় যেমন মানুষ এখন আমার সঙ্গে মেশে, সেরকম ভাবে যদি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বড় হয়, তো যেন মিশতে পারে। আমি যেন সেই যোগ্য, মানে এখন যেরকম আছি সেরকমই যেন থাকি, সহজ সরল ভাবে যেমন জীবনযাপন করছি, সেই জীবনযাপনটাই যেন আমার মধ্যে সারা জীবন বেঁচে থাকে, মৃত্যুর আগে পর্যন্ত। এইটাই হলো আমার স্বপ্ন। আর সকল মানুষের মনে জায়গা করা, সকল মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া, স্নেহ পাওয়া। আমি আমার ভালোবাসাকে খুব ভালো লাগে। ভালোবাসা ইন দ্য সেন্স প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়, যে কোনো গুরুজন, ছোট ভাই বোন বা বড় দাদা দিদি, সকলের কাছ থেকে ভালোবাসা পেতে আমার খুবই ভালো লাগে। তো এই ভালোবাসাটা যেন আরো 10x 20x 40x এ চলে যায়, সেইটার টার্গেটে আমি আছি। আশা করবো আপনাদের ভালোবাসা আমি পাবো। আর হ্যাঁ, মানুষের জন্য কিছু করার, বা প্রাণীদের জন্য যে কিছু করা, যারা নিরীহ, এই টার্গেট গুলো আছে। এগুলোই আমার স্বপ্ন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, জীবন মানে কি? জীবন মানে হচ্ছে লড়াই, বেঁচে থাকার লড়াই। যতদিন
বেঁচে আছে ততদিন লড়াই করতে হবে। আমি তো এটাই যা অনুভব করছি, যে জীবন মানে লড়াই। তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে এখন তো একটা নতুন জার্নি শুরু করেছি। এর আগে যে এডুকেশনাল জার্নি শুরু করেছিলাম, ফেসবুক তো আমি গত বছর মানে 2025 আগস্টে ফার্স্ট মানে রেগুলারলি ভিডিও কন্টেন্ট দেওয়া শুরু করেছিলাম। অ্যান্ড খুব অল্প সময়ে আপনাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ সবসময়। এইভাবে পাশে থাকবেন, এভাবে সাথে থাকবেন। আপনারা না থাকলে হয়তো হতো না। আর হ্যাঁ, উপরওয়ালা পাশে আছেন বলেই হয়তো আমি চেষ্টা চালিয়ে যেতে পারছি। আর কি বলবো, এভাবে পাশে থাকেন, ভালো থাকেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো। আর যদি অন্য ধর্মের মানুষ হন তাহলে দিন কেমন কাটছে এই বিষয়ে বলতে পারেন। আজকের মতো এই পর্যন্তই থাক। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, হয়তো আপনারা পুরো ভিডিওটা নাও দেখতে পারেন। দেখলে শেষ পর্যন্ত অবশ্যই দেখছেন। তো ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আপনার যেন ভালো কাজ করতে পারি। আজকের মতো এই পর্যন্ত।